ওই দেখো শনি মনসা, শনিবারে শনিবারে ফুল ধরে, বুঝলেন? শনিবারে শনিবারে ফুল ধরে। কি বলছেন মশাই, এ তো অত্যাশ্চর্য ব্যাপার। মরুভূমিতে সবুজ সূর্যমুখী ফুল হয়েছে। এগুলো ভেজাল মরুভূমি, আসল মরুভূমি একটু পরে আসবে। যোধপুর শহরে একটা বেলা কাটিয়ে এবার আমাদের গন্তব্য ভাটি রাজপুত রাজা জয়সালের কীর্তি দেখার উদ্দেশ্যে। দুপুর 2টোয় যোধপুর থেকে ট্রেন ছাড়ল এবং এখন ঘড়িতে বাজে রাত 8:40। ওই 6 ঘন্টা 6.5 ঘন্টা মতন ট্রেন লাগে। এক্সপ্রেস এলে একটু কম লাগে, আর মেমুতে এলে একটু বেশি তো লাগে। যোধপুর থেকে জয়সালমীরের ট্রেন লাইন খুব পুরনো নয়। 1914 সাল পর্যন্ত ট্রেন আসতো ফালোরি জংশন অব্দি। তারপর 1940-এ সেটা চালু হয় পোখরান পর্যন্ত এবং 1968-তে জয়সালমীর পর্যন্ত চালু হয় মেন লাইন। 2006-এ ব্রডগেজ লাইন চালু হয়, যা প্রধানত বর্ডার সীমান্তে মিলিটারিদের জন্য বেশি প্রয়োজন ছিল। 2007-এ জয়সালমীর থেকে বিকানিরের লাইনও চালু হয়। আজ রাতটা আমরা স্টেশনের পাশে এক হোটেলে থাকবো, আর কাল সকাল হলেই আমরা বেরিয়ে পড়ব সেই বহু কাঙ্ক্ষিত কেল্লার উদ্দেশ্যে। স্টেশন থেকে মোটামুটি 1.4 কিলোমিটার। আমরা ভাবলাম হেঁটে হেঁটেই যাই। যেতে যেতে পথে দেখতে পেলাম ওই দূরে সোনার কেল্লা। ত্রিকুট পাহাড়ের মাথায় এই কেল্লাটি অবস্থিত, তাই এর নাম ত্রিকুট গড়ও বলা হয়। 1155 সালে ভাটি রাজপুত রাজা জয়সল তৈরি করেন এই কেল্লা। সেখান থেকে নাম হয় জয়সালমীরের কেল্লা এবং শহরটারও নাম হয় জয়সালমীর। হলুদ বেলে পাথরের তৈরি মরুভূমির মধ্যে এই কেল্লাটি স্বর্ণদুর্গ নামেও পরিচিত ছিল। পরে অবশ্য সোনার কেল্লা সিনেমার দৌলতে সবাই এটা সোনার কেল্লা বলেই জনপ্রিয় করে তোলেন। তবে সোনার কেল্লা সিনেমা ছাড়াও তার প্রায় আরও 7-8 বছর আগে সত্যজিৎ রায় এখানে এসেছিলেন আরেকটি সিনেমার শুটিংয়ের জন্য। সেটা হলো গুপি গাইন বাঘা বাইন। তাতে যে হাল্লা রাজার জায়গাটা দেখায় সেটা কিন্তু এই জয়সালমীর কেল্লার মধ্যেই। ফ্রান্সের কার্কাসনের মতন একটি জীবন্ত দুর্গ হলো জয়সালমীর দুর্গ। জীবন্ত কারণ এখানে শহরের 1/4 মানুষ এখনো বসবাস করেন। 860 বছরের বেশি সময়ের এই দুর্গ এক সময় ছিল জয়সালমীর শহর। সপ্তদশ শতকের শেষের দিক থেকে দুর্গের বাইরে প্রথম বসতি স্থাপন শুরু হয়। দুর্গের প্রধান ফটক বা প্রবেশদ্বার এর নাম হলো আখাই পোল। মহারাওয়াল আখাই সিং এটি নির্মাণ করেন। প্রধান ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করার পর চারদিকে প্রচুর দোকানপাট, যে দোকানপাটগুলো পাকাপাকিভাবে রয়েছে এবং যাদের ঘরবাড়িও এখানে, বছরের পর বছর তারা এখানে থাকে। প্রধান ফটকের পর দ্বিতীয় প্রধান ফটক হলো সুরাজ পোল। দুর্গকে আরও সুরক্ষিত করতে রাওয়াল ভীম এটি নির্মাণ করেছিলেন।
প্রচুর ইতিহাসের সাক্ষী এই দুর্গ। 1299-তে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি আক্রমণ করেন। তবে রাজপুত নারীরা জওহর অনুসরণ করে এবং মুলরাজের নেতৃত্বে সেই সময় রাজপুতরা জয়ী হন। কিন্তু 1541-এ যখন সম্রাট হুমায়ুন আক্রমণ করেন, তখন রাওয়াল লুনাকরণ পরাস্ত হয় এবং মুঘলরাই দুর্গ 1752 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের দখলে রেখে দেয়। পরে মহারাওয়াল মুলরাজ নিয়ন্ত্রণে আনেন। 1818 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দুর্গটা সুরক্ষিত হয়। এরপর ধীরে ধীরে বাণিজ্যে গুরুত্ব হারাতে থাকে জয়সালমীর এলাকা। বোম্বাই শহর, সমুদ্রের সুবিধা, সব কিছুর মাধ্যমে জয়সালমীর ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। মূলত ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায়ের প্রায় 4000 মানুষ এই পুরনো কেল্লার ভিতরে এখন বাস করেন, যারা সকলেই ভাটি শাসকদের কর্মচারীর বংশোদ্ভূত। দর্শনীয় আশেপাশে অনেক কিছুই আছে, কিন্তু যেটা নজর কাড়ে তা হলো মুকুলের বাড়ি। সত্যজিৎ রায়ের ছবি, ভুলভাল বানানে লেখা সোনার পাথর বাটি, সব কিছু প্রচণ্ড নস্টালজিক এখানে। আর আজ 27শে ডিসেম্বর 2024, ঠিক আজ থেকে 50 বছর আগে 1974 সালে প্রথম মুক্তি পেয়েছিল সোনার কেল্লা সিনেমা। কেমন? জয়সালমীর দুর্গ থেকে 1 কিলোমিটারের দূরত্ব এক বাঙালি হোটেল, প্রিন্স রেস্টুরেন্ট। এখানে থাকা এবং খাওয়ার ভালো ব্যবস্থা আছে। জানলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে জয়সালমীর। বাঙালি হোটেলের খাবার খেয়ে শরীর মন বেশ তৃপ্ত। এখন আমরা চললাম কৃত্রিম হ্রদ দেখতে। তবে যে সেই লেক নয়, 1156 সালে রাজা রাওয়াল জয়সাল তৈরি করেন এটি। পরে 1367 সালে গাদসি সিং ভাটি পুনর্নির্মাণ করেন এটি। তখন থেকে নাম হয় গাদিসার লেক। একসময় পুরো শহরকে জল সরবরাহ করত এই গাদিসার লেক। বর্তমানে ইন্দিরা গান্ধী খাল থেকে এখানে জল আসে, তাই সারা বছর এটা বেশ জলে পূর্ণ থাকে এবং খুব ভালো একটা ভ্রমণের জায়গা।
গাদিসার লেকে সূর্যাস্ত কাটানো যায়। সেখান থেকে খুব ভালোই লাগে যখন ছত্রি বা মন্দিরের উপরে সূর্যাস্তের আলো এসে পড়ে। কিন্তু আমরা ঠিক করলাম আর একটা জায়গা যদি আলো থাকতে থাকতে দেখে ফেলা যায়, কারণ হাতে আমাদের সময় খুবই কম। আজকে রাতেই আবার আমরা ট্রেন ধরব এবং কাল পৌঁছে যাব বিকানির। মরুভূমির মধ্যেই আছি আমরা, কিন্তু যেভাবে মরুভূমিকে আমরা দেখে অভ্যস্ত, উট বা স্যান্ড ডিউনস, সে সমস্ত কিন্তু এখান থেকে অনেকটা দূরে, প্রায় 50 কিলোমিটার। তাই আমরা এখন এলাম একটা অন্যরকম একটা জায়গা দেখতে। জায়গাটার নাম হলো ব্যাস ছেত্রী। অর্থাৎ এখানে বেদব্যাসের উদ্দেশ্যে একটা স্মৃতিস্তম্ভ খুব সুন্দরভাবে তৈরি করা আছে, এবং এখান থেকে সূর্যাস্তটাও বেশ দেখার মতন। পড়ন্ত বিকেলে লম্বা লম্বা ছায়া। এই জায়গাটি প্রধানত ঋষি ব্যাসের স্মৃতিতে তৈরি করা হয়েছে, যিনি মহাকাব্য মহাভারত লিখেছিলেন, এবং জয়সালমীরে অবস্থিত ব্রাহ্মণদের জন্য একটি আনুষ্ঠানিক শ্মশান এটা। ঋষির উদ্দেশ্যে নিবেদিত সেনোটাফ পুরো কাঠামোর উত্তরে অবস্থিত। এই সেনোটাফগুলি তাদের মৃত্যুর পরে রাজপরিবারের বংশের সম্মানের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। হলুদ বেলে পাথরে তৈরি এই স্তম্ভগুলোর উপরে জটিল নকশা করা ছত্রিগুলো সত্যিই অসাধারণ। সূর্যাস্ত দেখার জন্য বেশ সুন্দরভাবে এখানে বসার ব্যবস্থা আছে। এক পাশে সোনার কেল্লা, এক পাশে ব্যাসছেত্রীর সুন্দর সুন্দর স্থাপত্য, এবং সামনে সূর্যাস্ত মরুভূমির মাঝখানে। এক অপূর্ব দৃশ্য।